Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. All of you are staying home and hope that all of you are fine. We are passing our present situation in crucial moment. We don't know when we will overcome this problem. Dear learners, দেখো আমরা এখন যে সময়টা পার করতেছি সেটা আমাদের জন্য খুব অত্যন্ত ভয়াবহ দিন পার করতেছি, যেটা অকল্পনীয়, যা তোমাদের পড়াশোনা প্লাস আমাদের পার্সোনাল জীবন, আমাদের নর্মাল লাইফে প্রচুর পরিমাণে হ্যাম্পার করতেছে। কোভিড-19 ফলে আমরা বাসায় বসে আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি নিউ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। তোমাদের পরীক্ষায় আসে তিনটি পার্ট আসে। নগদ প্রবাহ বিবরণী দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করবো, আমরা জানবো। তার আগে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে নগদ প্রবাহ বিবরণীটা কি। প্রিয় শিক্ষার্থী, এটা হিসাব বিজ্ঞান ইন্টার সেকেন্ড ইয়ার দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইভেন ফিনান্স ফার্স্ট ওয়ার্ডে চতুর্থ অধ্যায়ের এটা নগদ প্রবাহ বিবরণীটা আছে। এবং যারা বিবিএস অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়েও আছে এবং ফিনান্সও আছে, যে যার মতো করে এটা বাংলাটা নিয়ে আমি আলোচনা করছি। বিশেষ করে ফোকাস করতেছে আমি ইন্টার পরীক্ষার্থী ভাই বোনদের এবং ইন্টারে যারা পড়তেছে তাদের জন্য। আমি বিশেষ করে আমি ডিগ্রি এবং অনার্সের যে পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আগে ফার্স্ট ওয়ান প্রায়োরিটি দিচ্ছি যে আমার ইন্টার পরীক্ষার্থীদের জন্য, যে তাদের যেন হিসাব বিজ্ঞানের সামনে যেহেতু তাদের পরীক্ষা, তারা যেন ভালো মতো করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলো যাই যে কি বলবো, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝাচ্ছে। দেখো, দৈনন্দিন জীবনে অর্থ ছাড়া এর কোনো বিকল্প নাই। যেমন আমাদের রক্তে, আমাদের জীবনে যদি রক্তের যেমন প্রয়োজন হয়, তেমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হয়। তো অর্থ ছাড়া কোনো প্রতিষ্ঠান কি হয়, অর্থের আগমনও ঘটে এবং বহির্গমনও ঘটে। অর্থাৎ কোনো কিছু থেকে যেটা প্রাপ্তি হয় সেটা হবে নগদ প্রাপ্তি, আর কোনো কিছু চলে গেলে সেটা হচ্ছে যেটা বহির্গমন বলবে, এটা হচ্ছে প্রদান। তো আজকে তোমাদেরকে নগদ প্রাপ্তি এবং প্রদান সম্বন্ধে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করাবো, যেটাকে আমি নগদ প্রবাহ বিবরণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। যে আমি একটা নমুনা দিচ্ছি, যেটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, যেটা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী হয়। একটা প্রত্যক্ষ পদ্ধতি এবং আরেকটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে আমি শুরু করব প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে। প্রত্যক্ষ নগদ প্রবাহ বিবরণী তিনটা জিনিস আইটেম নিয়ে করতে হয়। একটা হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আরেকটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আমি বিশেষ করি যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে এই জিনিসটা পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহটা একটু ডিফারেন্ট হয়, আর পরোক্ষ পদ্ধতিতে এটা একটু ডিফারেন্ট হয়। আর বাকি যেটা বলা হয় বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দুইটা পদ্ধতি একই, কিন্তু পার্থক্য হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতির এই ফর্মুলাটা পার্থক্য আছে, সেটা আমি আলোচনা করব। তারপর পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, একটা হচ্ছে ডিরেক্ট মেথডে কিভাবে করব। আমাদের পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকে, বলবে যে প্রত্যক্ষ পদ্ধতিতে করো, অথবা প্রশ্নে দেওয়া থাকবে এলোমেলোভাবে এভাবে দেওয়া থাকবে এবং সমন্বয় কিছু দেওয়া থাকবে, যেটা বলবে যে পরোক্ষ পদ্ধতিতে করো। তো আমরা কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি নির্ণয় করব সেটা আগে দেখব। একটা জিনিস মনে রাখবা, পরোক্ষ পদ্ধতি যদি কথাটি নাও বলে থাকে বা প্রত্যক্ষ কথাটি যদি নাও বলে থাকে, এই আইটেমগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে বলছে পরিচালনা কার্য। আর পরোক্ষ পদ্ধতিতে একটা সূত্র হচ্ছে নিট আয় থাকবে। নিট আয় থেকে যেটা চলতি সম্পত্তি হ্রাস এবং বৃদ্ধি হবে, অবচয় হবে, যেটা অনগদগুলো লেনদেনগুলো লিপিবদ্ধ হয়। আর এখানে হচ্ছে সবগুলো নগদ নিয়ে লিপিবদ্ধ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো বলছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। এক নাম্বার হচ্ছে যে কোনগুলো যোগ হচ্ছে কোনগুলো বিয়োগ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, বিক্রয় এবং সেবা দান থেকে প্রাপ্তি, অর্থাৎ আমরা বিক্রয় করিও পাইতে পারি এবং সেবা দানের মাধ্যমে
প্রতিষ্ঠান লাভ করে, যেটা অর্থের আগমন ঘটে। একটা প্রতিষ্ঠানের উৎপাদন প্রতিষ্ঠান, অর্থের আগমন ঘটে কি বিক্রয় করি বা সেবা প্রদান করি। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের আয় থাকে, আরেকটা হচ্ছে কি পণ্য উৎপাদন করার যেটা করে থাকে সেটা থেকে আয় করি। তো আমাদের এই জিনিসটা মনে রাখবো, বিক্রয় এবং সেবা থেকে প্রাপ্তি, সেটা আমরা কি করব, যোগ করব। যেটা আগে হেডলাইন দিব কি, পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ পদ্ধতি। তারপরে দেখো ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি। ভোক্তাগণ কারা? ভোক্তাগণ হচ্ছে যারা ভোগ করবে যে প্রোডাক্টটা নিঃশেষ করে ফেলবে, যার পর আর কোনো কেউ ইউজ করতে পারবে না, সেটাকে হলো ভোক্তাগণ। যেমন এই কলমটা আমি ইউজ করতেছি, আর সেকেন্ড টাইম এই কলমটা কেউ ইউজ করতে পারবে না, সেটা হচ্ছে নিঃশেষ করা। একটা প্রোডাক্ট নিঃশেষ করার পর্যন্তকে ভোক্তাগণ বলা হয়। তো ভোক্তাগণ থেকে আমরা নগদ প্রাপ্তি করি, সেই জন্য আমরা কি করব, যোগ করব। এটা আমরা এভাবে আমাদের পরীক্ষা দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে সুদ, লভ্যাংশ বাবদ প্রাপ্তি। সুদ পাবে আমরা যখন কোনো জিনিস ঋণ প্রদান করব, তার বিনিময়ে সুদ হবে, বিনিয়োগের সুদ হতে পারে। আরেকটা হচ্ছে বিনিয়োগ করে লভ্যাংশ পাইয়ে থাকে, সেটাই যোগ করব। প্রিয় শিক্ষার্থী দেখো, অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি। অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে আমরা নগদ প্রাপ্তি করতে পারি। অর্থাৎ কোনো পণ্য যদি বিক্রি করার পর সেটা আমরা কি করি, প্রাপ্য হিসাব হ্রাস এবং বৃদ্ধি ঘটি। অর্থাৎ প্রাপ্য হিসাব হ্রাস পাইলে আমরা নগদ প্রাপ্তি হবে, যোগ করব, আর প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইলে সেটা কি করব, বিয়োগ করব। এখন দেখো রয়্যালিটি ফি এবং কমিশন বাবদ প্রাপ্তি। রয়্যালিটি কি? রয়্যালিটি মিন্স হচ্ছে আমরা একটা জিনিস, একটা বাড়ি তৈরি করলাম, বাড়ি তৈরি করে কি করতে হয়, প্রতি মাসে মাসে যে ভাড়াটা পাই আজীবন পর্যন্ত, সেটাকে বলা হয় রয়্যালিটি। যেমন একজন রাইটার, সে একটা বই লেখার ফলার পর সে প্রত্যেক বছর অর্থাৎ যত কপি সেল হবে তার জন্য একটা কমিশন পায়, সেটা হচ্ছে রয়্যালিটি ফি। আদার্স বলা যায়, যেমন হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পীগুলো যখন কেসেট বাইরে ছিল, কেসেট বিক্রি করে বা এটা যতবার বিক্রি হয়েছে ততবার একটা নির্দিষ্ট পরিমাণ আইটেম পাওয়া গেছে, সেটাকে আমরা রয়্যালিটি ফি বলবো। সেইটা থেকেও কমিশন, রয়্যালিটি ফি বা কমিশন নগদ প্রাপ্তি ঘটে। তারপর হচ্ছে সরবরাহকারীদেরকে নগদ প্রদান। আসো এবার আমরা সরবরাহকারীদেরকে নগদ প্রদান করি, অর্থাৎ যাদের নিকট থেকে পণ্য ক্রয় করব তাদেরকে, পাওনাদারকে যদি টাকা পরিশোধ করে দিই, সেটা আমাদের কি হবে, টাকাটা চলে যাচ্ছে। অর্থাৎ এই সংক্রান্ত এই আগ পর্যন্ত এগুলো হচ্ছে যোগ, এগুলো হচ্ছে কি পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি। অর্থাৎ বিক্রয় ও সেবাদান থেকে প্রাপ্তি হতে পারে, ভোক্তাগণ থেকে প্রাপ্তি হতে পারে, সুদ লভ্যাংশ থেকে প্রাপ্তি হতে পারে, আয়কর ফেরত প্রাপ্তি। আয়কর ফেরত প্রাপ্তি বলতে কি বোঝায়, উত্তোলন করছে সেটা আবার আমাদেরকে দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের নগদ টাকা আসতেছে। একটা জিনিস মনে করবেন, নগদ টাকা আসলে যেটাকে বলা হয় নগদ প্রবাহ, যেটা আগমন, নগদ আগমন, আর যেটা চলে যাবে সেটা হচ্ছে নগদ বহির্গমন। এবার দেখো সুদ প্রদান কি বলছে, সুদ প্রদান দিচ্ছি, আয়কর পরিশোধ করতেছে। সুদ প্রদান অর্থাৎ আমি যে ঋণ নিলাম, ঋণের পরিবর্তে যে সুদ দিচ্ছে, সেটা আমাদেরকে কি বলা হয়, সুদ প্রদান করতে পারে, পরিশোধ করতে পারে। আরেকটা হচ্ছে কি আয়কর প্রদান, এটা হচ্ছে আমাদের পরিচালনা, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, অর্থাৎ তারল্য ধরে রাখার জন্য, অর্থাৎ আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে সেটা হবে কি আমাদের নগদ প্রবাহ বিবরণী, যেটা নগদে হতে হবে। এবার দেখো সেবা প্রদানকারীদেরকে পরিশোধ করা হয়েছে। আমি একটু এক্সপ্লেনেশন দিচ্ছি, তোমাদের বইতে আছে, তোমরা যেন আরো সহজে বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদের এক্সপ্লেনেশন করি, যেটা দিয়ে যাচ্ছি। দেখো সেবা প্রদানকারীদেরকে পরিশোধ করা হয়েছে, অর্থাৎ আমরা আমাদেরকে যে সেবা দিচ্ছে তাদের টাকাটা পরিশোধ করছি। ওয়ান কাইন্ডস অফ ক্রেতা, আমরা হচ্ছে ক্রেতা আর বিক্রেতাদেরকে আমরা কি করতেছি, টাকা পরিশোধ করতেছি। তো সেটা হচ্ছে আমাদের সেবাদান করে। বেতন মজুরি দিয়ে আমরা প্রতিষ্ঠানে বেতন মজুরি বাবদ নগদ প্রদান করে দিই। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কর্মচারী থাকে, তাদেরকে কি হতে হয়, বেতন, তারপরে হচ্ছে মজুরি প্রদান করতে হয়, ভাড়াও দিতে হয়। আমরা প্রতিষ্ঠানে ভাড়া দিই, যেমন হতে আমরা যদি একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অফিস নিতে হয়, অফিস অর্থাৎ প্রোডাক্ট যদি বিক্রি করার উদ্দেশ্যে, তখন আমাদের অফিস ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, যেগুলো আমরা বিবিধ খরচগুলো বাবদ প্রদান করতে পারি, সেজন্য আমাদের এগুলো বিয়োগ। তারপরে অন্যান্য পরিচালনা ব্যয়গুলো পরিশোধ করে সেগুলো আমরা বিয়োগ করবো, অর্থাৎ আয়গুলো থেকে, অর্থাৎ নগদ আগমন থেকে নগদ বহির্গমনকে বলবো আমরা কি বলবো, পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ বলবো। একটা জিনিস মনে রাখবে, পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ যদি আয়ের তুলনায়, অর্থাৎ নগদ প্রবাহের আগমনের তুলনায় যদি নগদ প্রবাহের বহির্গমন যদি বেশি হয়, তাহলে আমাদের কি হবে, হ্রাস পাবে, নগদ হ্রাস পাবে। আর আমার যদি নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি বেশি হয়, আর যেটাকে কি বলা যায়,
নগদ বহিঃপ্রবাহের পরিমাণ কম হয় তখন আমাদের এটাকে বলবো বৃদ্ধি বলবো, যে যা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তোমাদের বইতে অনেকগুলো সুন্দর মতে দেওয়া আছে, আমি একটু এবার আরেকটু বুঝাচ্ছি যে বিক্রয় বা সেবা থেকে প্রাপ্তি, অর্থাৎ বিক্রয় এবং সেবা প্রদান থেকে যে নগদ টাকাটা আসবে সেটাকে আমরা কি বলবো, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এবার দেখো ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি। ভোক্তাগণ কারা? ভোক্তাগণ যারা আমার প্রোডাক্টটা কি করবে, ইউজ করবে, অর্থাৎ নিঃশেষ করে দিবে, তার থেকে আমরা নগদ টাকা পাই। এক্সাম্পল হিসাবে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব করতেছি, তারপর হচ্ছে সুদ লভ্যাংশ থেকে নগদ প্রাপ্তি, নগদ টাকা আসতেছে, আয়কর ফেরত প্রাপ্তি আসতেছে, অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে নগদ টাকা আসে, সরবরাহ, তারপর হচ্ছে রয়্যালিটি ফি কমিশন বাবদ প্রাপ্তি, অর্থাৎ রয়্যালিটি এবং ফি বাবদ কমিশন বাবদ, অর্থাৎ যতগুলো আগমন করবে, অর্থাৎ নগদের যতগুলো আগমন করবে সেগুলো সবগুলো যোগ। এবার নগদ টাকা পরিশোধ করলে সেটাকে আমরা কি করব, বিয়োগ করব। সরবরাহকারীদেরকে আমরা প্রদান করি, সুদ প্রদান করি, আয়কর পরিশোধ প্রদান করি, সেবা প্রদান করি, বেতন ও মজুরি বাবদ প্রদান করি, তারপর হচ্ছে ভাড়া এবং বাবদ বিবিধ খরচ বাবদ প্রদান করি, অন্যান্য পরিচালন ব্যয় পরিশোধ করি। যেটা অর্থাৎ যে আমার পরিচালনার নগদ কার্যক্রম থেকে আন্তঃপ্রবাহের তুলনায় যদি বহিঃপ্রবাহের পরিমাণ কম হয় তখন আমরা কি লিখব, যোগ করব, এটা প্লাস করব। অর্থাৎ এটা যদি কম হয়, কম, এই চারটা জিনিস যদি কম, এটা যদি বেশি হয়, তোমাদেরকে বোঝানোর জন্য বেশি হয়, বেশি থেকে কম বাদ দিলে সেটা হবে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ইভেন এটা যদি কম হয়, অন্যদিকে এটা যদি কম হয়, এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমরা কি করব, এটা বিয়োগ হবে, তখন কি হবে, বিয়োগ চিহ্ন হবে। একটা জিনিস তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসগুলো কথাগুলো তোমরা মেমোরিতে রাখবা। বিক্রয় সেবাদান থেকে প্রাপ্তি, ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি, সুদ লভ্যাংশ বাবদ নগদ প্রাপ্তি, আয়কর ফেরত প্রাপ্তি, অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি, রয়্যালিটি ফি কমিশন বাবদ প্রাপ্তি। তোমরা যদি চারটা বুঝতে পারো তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। এবার আসো আমি একটু ইয়া থেকে আলোচনা করতেছি, যেমন হচ্ছে সুদ প্রদানের জন্য নগদ অর্থ প্রদান করতে হয়, অগ্রিম প্রদত্ত সুদ বৃদ্ধি হলে যোগ, ও বকেয়া সুদের পরিমাণ হ্রাস পাইলে বিয়োগ, যোগ করতে হবে, অগ্রিম প্রদত্ত সুদ হ্রাস, বকেয়া, এগুলো তোমরা একটু বুঝলে পারবা। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহের যেটা বুঝতে পারছি, পরিচালনা কার্যক্রম থেকে এই জিনিসটা পার্থক্য ঘটে। আমরা এখন আলোচনা করব যে এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, তোমরা এই জিনিসটা মাথায় রাখলে চলবে। এবার আসো পরোক্ষ পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি যে কার্যক্রম, যে নগদ প্রবাহ বিবরণী। আমি আজকে নগদ প্রবাহ বিবরণী বুঝাবো, চারটা বুঝিয়ে দিয়ে তোমাদেরকে নেক্সট যেটা পরবর্তী চ্যাপ্টারটা, পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব তখন অঙ্কটি করিয়ে দিব। আজকে সুযোগ পেলে অঙ্কটা করানো হবে যেন তোমরা বুঝতে অসুবিধা না হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যেটা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, যেটা আমরা একটু নগদ প্রবাহ বিবরণে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আমরা দেখি যে পরোক্ষ পদ্ধতি, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। দেখো নগদ প্রবাহ বিবরণীর যেটা আমরা একটা নাম্বার হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী, পরিচালন কার্য হতে নগদ প্রবাহ। দুই নাম্বারটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নাম্বার থার্ড হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই নগদ প্রবাহ বিবরণী হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। দেখো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বলছিলাম যে সেবা প্রদান করি, বিক্রি করি, যে টাকাটা পাই, রয়্যালিটি ফিস, অন্যান্য ফিস বাবদ পাই, সুদ থেকে পাই, সুদ বা লভ্যাংশ থেকে পাই, তা বিনিয়োগ কার্যক্রম থেকে পাই,
তারপর অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে পাই। তারপর পরিশোধ করি কি, যে পাওনাদারকে টাকা পরিশোধ করে দিই, তারপর হচ্ছে ভাড়া দিই, মজুরি দিই, তারপর হচ্ছে কর্মচারীদের বেতন দিই, তারপর হচ্ছে সুদ প্রদান, আয়কর পরিশোধ, এগুলো পরিশোধ করি, এগুলো বিয়োগ করি। যোগগুলো কি করি, যোগ করে হচ্ছে বিক্রয় বা সেবাদান থেকে আয়, তারপর হচ্ছে রয়্যালিটি ফিস, অন্যান্য ফিস থেকে আয়, সুদ এবং লভ্যাংশ আয়, এগুলো যোগ করি। তারপর হচ্ছে অন্যান্য পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি, সেগুলো আমরা যোগ করব। বহির্গমনগুলো আমি বললাম, বহির্গমনগুলো এবার কোনগুলো, বেতন, ভাড়া, মজুরি, এগুলো আমরা টাকা পরিশোধ করতেছি। সরবরাহকারী ক্রেতা অর্থাৎ আমরা যার থেকে কিনছি তাকে টাকা পরিশোধ করতেছি, পাওনাদারকে। তারপরে হচ্ছে যেটা মজুরি দিচ্ছে, আয়কর প্রদান করতেছে, যেগুলো অর্থাৎ প্রাপ্তি এবং প্রদানে ঘটে, সেটা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, যেটা প্রত্যক্ষ পদ্ধতি। এবার আসো আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি। দেখো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কোনগুলো। আমি পরোক্ষ পদ্ধতি পরিচালনা কার্যক্রমের পরোক্ষ পদ্ধতিটা আলোচনা করব। আমি আগে প্রত্যক্ষ পদ্ধতি। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ যেটা বলবে স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, যেটা স্থায়ী সম্পত্তি বিক্রি হতে টাকা প্রাপ্তি, বিক্রি হতে টাকা প্রাপ্তি হয়, বিক্রয় হতে প্রাপ্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে প্রাপ্তি, সেটা আমরা কি করব, যোগ করব। তারপরে হচ্ছে যেটা আমরা কি করবে, শেয়ার বা বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি, যদি আমরা শেয়ার বা বন্ড, ডিবেঞ্চার এগুলো বিক্রি করে টাকা প্রাপ্তি হয়, যেটা শেয়ার বা বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করি, সিকিউরিটিজও বলতে পারি, সিকিউরিটিজ বিক্রি হতে প্রাপ্তি, যেটা বিনিয়োগ থেকেও প্রাপ্তি হতে পারে। এগুলো আমরা যোগ করব, ঠিক আছে। আমরা যোগের ক্ষেত্রে এগুলো করব বিনিয়োগ কার্যক্রম থেকে। তারপর হচ্ছে পুরাতন, যেটাকে আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণের টাকা প্রাপ্তি বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণের টাকাও প্রাপ্তি। এই চারটা জিনিস মনে রাখবা, অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তি। এক নাম্বার বলছে স্থায়ী সম্পত্তি বিক্রি হতে প্রাপ্তি, এক নাম্বার বলছে স্থায়ী সম্পত্তি বিক্রি হতে প্রাপ্তি। সেকেন্ড নাম্বার হচ্ছে শেয়ার বা বন্ড, সিকিউরিটি বিক্রয় থেকে টাকা প্রাপ্তি, বিনিয়োগ থেকে প্রাপ্তি বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তি বলতে পারি। পুরাতন, যেটা কি বলতে, পুরাতন বলতে আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, এগুলো যদি আমরা স্থায়ী সম্পত্তি বিক্রি করি, যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, যেটাকে বলবো কি, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। দেখো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে আমরা তো এগুলো বলছি স্থায়ী সম্পত্তি বিক্রি হতে প্রাপ্তি, তারপর স্থায়ী সম্পত্তি কোনগুলো, যেটা আসবাবপত্র, দালান কোঠা, ভূমি ইত্যাদি। তারপর হচ্ছে বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, যেটা আমরা বলছি বিনিয়োগ বিক্রয় থেকে প্রাপ্তি, বিনিয়োগ এখানে লিখবা বিক্রয় থেকে প্রাপ্তি, যেটা বিনিয়োগ বিক্রয় করি প্রাপ্তি হয়, শেয়ার বা বন্ড, সিকিউরিটিজ বিক্রয় করি পাই, অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তি হয়। এবার দেখো এগুলো যোগ করার পর আমরা বিয়োগ করব কি, এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট ওয়ান, আমরা এগুলো যোগ বিয়োগ করার পর যেটা যোগ হবে সেটা আমরা লিখবো, তারপর এই দুইটা কি করব, বিনিয়োগ। এবার বিয়োগ হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয়, এটা কি করব, এটা বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমরা কি করব, ব্র্যাকেট চিহ্ন দিব। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে আমরা বিয়োগ করব। তারপর হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ যেটা অন্যান্য প্রতিষ্ঠানকে কি করব, ঋণ দিলে সেটা যাবে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান, এবং স্থায়ী সম্পত্তি ক্রয় করলে বিয়োগ অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান। দেখো প্রিয় শিক্ষার্থী, এই তিনটা জিনিস যোগ করার পর, এই তিনটা জিনিস যেটা কি অন্যান্য প্রতিষ্ঠান, এই দুইটা বিয়োগ দিলে যে টাকাটা থাকবে
যেটা অর্থাৎ দেখবা যে প্রাপ্তির তুলনায় যদি প্রদানের পরিমাণ কম হয় তাহলে আমাদের এটা কি করব, যোগ করব। আর প্রাপ্তির তুলনায় যদি প্রদানের পরিমাণ বেশি হয় তখন আমরা কি করব, বিয়োগ করব। এই জিনিসটা তাহলে আমাদের দুইটা ফাংশন শিখে হলো, একটা হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি সেমটা ফলো করে। এবার দেখো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বলতে কি বোঝায়? অর্থাৎ আমি অর্থায়ন মিনস তো আমরা বুঝি, অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে, অর্থের আগমন, যেটা কি বলা হয় অর্থ সরবরাহ, অর্থ সংগ্রহ এবং মূলধন সরবরাহ ব্যবস্থাপনা। সেটা আমরা অর্থায়নের আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা পরের বিষয়। দেখো অর্থায়ন কি, যে অর্থায়ন তো জানি, ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানকে বলা হয় অর্থায়ন। সেটা আমরা পরের বিষয় জানবো, এটা ফিনান্সের চ্যাপ্টার, আমরা ফিনান্সে এটা করব। এটা ফিনান্সেরও চ্যাপ্টার, বাট আমরা হিসাব বিজ্ঞানটাকে ফলো করতেছি। এটা ফিনান্সেও আসে এবং হিসাব বিজ্ঞান আসে, বিশেষ করে হিসাব বিজ্ঞান আসে, সেই জন্য আমি হিসাব বিজ্ঞানটাকে ফোকাস করছি। এবার দেখো অর্থায়ন কার্যক্রম থেকে যেমন আমরা নগদ কি করতে পারি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু করে কি করতে পারে, টাকা সংগ্রহ করতে পারে। যেটা যোগ করব, সেটা কি করব, যোগ করব। শেয়ার ইজ দ্য পার্ট অফ অনারশিপ, যেটা কি বলা হয় অনারশিপের, অর্থাৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়, শেয়ার বলা হয়। বন্ড ইজ এ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইস্যুড বাই অর্গানাইজেশন, মেনি টাইপস অফ অর্গানাইজেশন, হোয়াট এভার গভর্নমেন্ট অর প্রাইভেট, যেটা এক্সেট্রা। আর এটা কি করে, ইস্যু করে, যেটা বন্ডটাকে কি হয়, একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা ইস্যু করে মূলধন সংগ্রহ করা হয় তাকে আমরা কি বলবো, বন্ড বলবো। ডিবেঞ্চারও ওয়ান কাইন্ডস অফ ঋণপত্র ইত্যাদি ইস্যু করার মাধ্যমে কি করতে পারি, আমরা টাকা সংগ্রহ করি। এবার আসো টাকা সংগ্রহ করি, শুধু সংগ্রহ করলে তো হবে না। এবার আসো আমরা কি করি, সাধারণ শেয়ার, ঋণ, বন্ড এবং ঋণ গ্রহণও করতে পারি আমরা। আবার কি করতে পারি, ঋণও গ্রহণ করতে পারি, যেটা আগে বললাম ঋণ গ্রহণ। এটাও কি করব, যোগ করব। বিয়োগ করব কি, ঋণ পরিশোধ, যেটা আমরা বিয়োগ চিহ্ন দেখাবো। তারপর হচ্ছে কি, লভ্যাংশ প্রদান, বিয়োগ লভ্যাংশ প্রদান। লভ্যাংশ মিন্স হচ্ছে যেটা বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান হয়, সাধারণ শেয়ারের পুনঃক্রয়, ঋণপত্র, বন্ড, ঋণ পরিশোধ। অর্থাৎ লভ্যাংশ প্রদান সেটা আমরা কি করব, বিয়োগ করব। ঋণ পরিশোধ করব, সেটা আমরা বলছি লভ্যাংশ প্রদান। সাধারণ শেয়ার পুনঃক্রয়ের ক্ষেত্রেও আমরা কি করব, সাধারণ শেয়ারের যেটা পুনঃক্রয় বলতে কি বোঝাচ্ছে, আমরা শেয়ারটা বিক্রি করি, টাকাটা সংগ্রহ করছি, এখন এটা আবার কি করছে, পুনরায় ক্রয় করছে আরেকজনের, সেই জন্য এটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। তো আমরা এই দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু করার মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারি, ঋণ গ্রহণের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারি, ঋণ পরিশোধের মাধ্যমে বিয়োগ করতে পারি, লভ্যাংশ প্রদান করি। এগুলো হচ্ছে আমাদের মূলত, এটাকে পরে এগুলো যোগ বিয়োগ করার পর লিখবো যে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, যেটা অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যদি হয় হ্রাস হয়, সেটা আমরা কি করব, একটা হবে ব্যবহৃত আর একটা হচ্ছে কি যেটা আমরা অঙ্কতে করতে পারবো। এই তিনটা জিনিস তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিটা তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারবা। বিনিয়োগ, অর্থায়ন কার্যক্রম, এই দুইটা জিনিস প্রত্যক্ষ এবং পরোক্ষ সেম। আর পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা আলোচনা করে দিয়েছি যেটা। এবার আসো পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহের বিবরণী, পরিচালনা কার্যক্রম। তারপর আমরা একটা অঙ্ক করব যেটা সহজে বোঝার জন্য, যে পরোক্ষটাই আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় পরোক্ষটা আসে, সেই জন্য আমরা পরোক্ষটা করব। কিন্তু এখন আসবো যে পরিচালনা কার্যক্রম থেকে, এটা পরোক্ষ পদ্ধতি যেটাকে বলে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডটা বলবো পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ।
দেখো পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ কি থাকবে, প্রথমে দেওয়া থাকবে ওইখানে যেরকম সেবা বা বিক্রয় থেকে ওইটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কি উপরটি যেটা আমরা কি বলা হয় নিট, যেটা নিট আয় লেখা থাকবে, যেটা আমরা বলতে পারবো নিট আয়। প্রিয় শিক্ষার্থী দেখো আমি একটু আলোচনা করি পরোক্ষ পদ্ধতিটা। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যেটা নেট লাভ বা নেট আয়, এখানে লিখবো কি নেট লাভ, নেট লাভ বা আয়, যেটা আমরা দুইটা ব্যবহার করব, একটা দুইটা, যেটা আমরা পরিচালনা কার্যক্রম এভাবে লিখবো, যেটা বিবরণ বিবরণ তারপর হচ্ছে টাকা টাকা টাকা। দেখো প্রিয় শিক্ষার্থী নেট লাভ আমরা নেট আয় এই ঘরে লিখবো না, এই ঘরের টাকাটা লিখবো যোগ। তারপর হচ্ছে অবচয়, অবচয় বলতে কি বলতে স্থায়ী সম্পত্তির অবচয় ঘটলে তখন আমরা এটা কি এটা এখানে নগদ পরোক্ষ পদ্ধতির একটা হচ্ছে যেটা বকেয়া পদ্ধতিটা অবলম্বন করা হয়, বকেয়াটা অবলম্বন করা, অনগদ যেটা অনগদ লেনদেনটা যেটা লিপিবদ্ধ হয় ক্যাশ ফ্লোতে, আর পরোক্ষ পদ্ধতিতে। আর প্রত্যক্ষ পদ্ধতিতে কখনো বকেয়ার কোনো কাজ হয় না, শুধু পরোক্ষ পদ্ধতিতে। তো অবচয় বলতে কি বোঝাচ্ছে, যেটাকে অনগদ লেনদেন বলা হয়, যেমন স্থায়ী সম্পত্তি সুনামের অবলম্বন, তারপরে ইজারা সম্পত্তির অবলম্বন, শেয়ারের অবহারের অবলম্বন, এগুলো অবলম্বনগুলো আমরা কি করব যোগ করব, বা স্থায়ী সম্পত্তির অবচয় এগুলো কি করব যোগ করব। তখন আমরা এখানে কি লিখব যোগ চিহ্ন, এটা যেহেতু কাজ আছে অবচয় কি লিখতে পারি সুনাম, যেটা সুনামের অবলম্বন বলা যায়, স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তির অবচয় হয়, সুনাম অবলম্বন হয়। অবলম্বন বলছে কি সুনাম, সেকেন্ড কি শেয়ার অবহার, শেয়ার অবহার তোমরা এগুলো নেই, সুনাম শেয়ার অবহার প্রাথমিক খরচাবলী ইজরা সম্পত্তি এটা অবলম্বন করে, সেই জন্য এটা যোগ। সেকেন্ড নম্বর হচ্ছে যেটা আমরা যোগ লিখব বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ আমি যদি স্থায়ী সম্পত্তি অর্থাৎ আসবাবপত্র আমার ক্রয় মূল্য দেওয়া আছে 50,000 টাকা, বিক্রি করছে আমি 48,000 টাকা, তাহলে আমার 2,000 টাকা লস হয়েছে, ওই 48 অর্থাৎ যত বিক্রি করছে 48,000 টাকা আমার বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ 48,000 লিখবো, কিন্তু আমার 2,000 টাকা লস হয়েছে, সেই জন্য এই 2,000 টাকা কি করব বিক্রয়জনিত ক্ষতি এটা যোগ করব, যে আমার প্রতিষ্ঠানে রয়ে গেছে, রয়ে যাওয়ার অর্থটা কি আমার টাকাটা প্রতিষ্ঠানে রয়ে গেছে বিনিয়োগ কার্যক্রম, যেটা বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয় জনিত ক্ষতি, যেটা যোগ। তারপরে লিখব যোগ কি, যেটা যোগ হবে চলতি সম্পত্তি হ্রাস হলো যোগ, অর্থাৎ চলতি সম্পত্তি হ্রাস হলো যোগ মানে হচ্ছে আমার চলতি সম্পত্তি যেমন প্রাপ্য হিসাব 5,000 টাকা, প্রাপ্য হিসাব আমি একটা এক্সাম্পল দিই, যেটা প্রাপ্য হিসাব 5,000 টাকা, 5,000 টাকা ছিল 2017 সালে, এখন 2018 সালে 4,000 টাকা হলো, দ্যাট মিনস আমার প্রাপ্য হিসাব 5,000 থেকে 4,000 হয়ে গেছে, তার মানে 1,000 টাকা প্রতিষ্ঠানে আসছে, আসার পরে আমার কি হচ্ছে প্রাপ্য হিসাব হ্রাস ঘটছে, সম্পদ হ্রাস করলে অর্থাৎ চলতি সম্পত্তি হ্রাস করলে তাহলে আমার নগদ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নগদ টাকা চলে আসছে, সেই জন্য চলতি সম্পত্তি হ্রাস কত 1,000 টাকা, এই 1,000 টাকার পার্থক্যটা হচ্ছে আমার যোগ, কত টাকা যোগ 1,000 টাকার পার্থক্যটা যোগ, আমরা চলতি সম্পত্তি হ্রাস করলে সেটা কি লিখবো যোগ করব। আমি বুঝাই দিচ্ছি যে কেমনে হচ্ছে, এটাও যোগ, তারপর হচ্ছে যোগ চলতি সম্পত্তি হ্রাস,
চলতি সম্পত্তি কি হয়, হাতে নগদ, ব্যাংকে হাতে নগদ, ওইটা হচ্ছে নগদ, তো হাতে নগদের জন্য আলাদা জাবেদা দেখাইতে হয়। যেমন চলতি হাতে নগদ প্রশ্নে আসে না এখানে আসার, যেহেতু আমরা নিটাই লিখছি। হাতে নগদ হচ্ছে প্রারম্ভিক আর সমাপন, এটা অর্থাৎ এগুলো অর্থায়ন পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্লাস পরিচালনা কার্যক্রম থেকে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, টোটাল যোগ করার পর প্রারম্ভিক হাতে নগদ যোগ করি সমাপনী কত হচ্ছে সেটা বাইর করা হচ্ছে আমাদের মূলত কাজ। আমি একটু বুঝাচ্ছি যে চলতি সম্পত্তি হ্রাস ঘটলে যোগ দায়, চলতি দায় বৃদ্ধি হলে যোগ। চলতি দায় কি, পদই হিসাব, পদই বিল, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো হচ্ছে চলতি দায়, এই বৃদ্ধিগুলো যোগ। তাহলে আমাদের চলতি সম্পত্তি হ্রাস হলে যোগ। দেখো আর বিয়োগ হবে কোনগুলো, বিয়োগ হবে অবচয়, বিক্রয়জনিত ক্ষতি, চলতি সম্পত্তি হ্রাস হলে যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ। অর্থাৎ চলতি দায় বৃদ্ধি পাইছে, অর্থাৎ কি আমি সেবাটা যেটা টাকাটা নিয়ে আসছি, অর্থাৎ নগদ ফ্লোটা আসছে, সেই জন্য আমার দায় বৃদ্ধি পাইছে, সেই জন্য আমরা ক্যাশ ফ্লো অর্থাৎ যেগুলো আসবে সেগুলো। এবার আসো চলতি দায় বললাম, তারপরে হলে তাহলে চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে, বিয়োগ। সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ করব, বিয়োগ চলতি দায়, চলতি দায় হ্রাস পাইলে, চলতি দায় বৃদ্ধি হ্রাস পাইলে বিয়োগ। ফার্স্ট ওয়ান, নেট লাভ বা আয় যোগ অবচয় স্থায়ী সম্পত্তির অবলম্বন, যেটা অনগদ লেনদেন সেটা আসবে পরোক্ষ পদ্ধতিতে, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে অনগদ লেনদেন আসবে না। তারপর বিক্রয়জনিত ক্ষতি যোগ চলতি সম্পত্তি হ্রাস পেলে যেটা যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ। চলতি দায় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার টাকাটা আসতেছে, চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে অর্থাৎ চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমার প্রাপ্য হিসাব কত ছিল 5,000 টাকা, সেটা বৃদ্ধি হয়ে 6,000 টাকা যদি হয়ে যায়, তার মানে আমার কি হচ্ছে টাকাটা কমে যাচ্ছে, বাট দায়টা বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি প্রাপ্য টাকাটা কম, মানে আমি 5,000 টাকার পরিবর্তে যদি টাকাটা কমে আসতো তাহলে টাকাটা আসছে, আর যেহেতু টাকাটা বেড়ে গেছে তার মানে আমার প্রতিষ্ঠানে কি হচ্ছে টাকাটা আসতেছে না। সেই জন্য আমরা কি করব, চলতি সম্পত্তি যেটা বৃদ্ধি পাইলে কি করছে, বিয়োগ করছে চলতি দায়। চলতি দায় দেখো, চলতি দায় হ্রাস পাইলে অর্থাৎ চলতি দায় যেমন প্রদেয় হিসাব যদি আমার 5,000 টাকা ছিল, সেটা হ্রাস হয়ে যদি 4,000 হয়, দেখো 5,000 টাকা ছিল সে জায়গায় হ্রাস হয়ে 4,000 টাকা হয়েছে, তার মানে 1,000 টাকা আমার চলে গেছে, তার মানে পরিশোধ করছে, সেই জন্য আমরা কি করছি, সেই জন্য বিয়োগ করছি, অর্থাৎ নগদ টাকাটা আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। এবার আসো চলতি দায় হ্রাস পাইলে আমরা বিয়োগ করছি, তারপরে নাম্বার 1 2 3, তারপর হচ্ছে যে বিক্রয়জনিত ক্ষতি, তাহলে বিক্রয়জনিত লাভ হলে কি করব, আমরা বিয়োগ করব, বিক্রয় জনিত লাভ, লাভ মানে কি বিয়োগ। এগুলো যোগ করার পর যেটা বেশি হবে সেটা আমরা কি লিখব, পরিচালনা কার্যক্রম থেকে, যেটা আমরা করে লিখব কি, পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রাপ্ত, যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রাপ্ত, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রাপ্ত, তার এবং যেটা ব্যবহৃত মানে মিন্স হচ্ছে যেটা আমার কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, দেখো এখানে লিখছে পরিচালন কার্যক্রমতে ব্যবহৃত নগদ প্রবাহ, অর্থাৎ যে আমার যদি এই টাকাটা যদি প্লাস হয়, অর্থাৎ এর পরিমাণ যদি, অর্থাৎ নগদ প্রবাহের পরিমাণ, অর্থাৎ এর পরিমাণ যদি বেশি হয়, এর পরিমাণ যদি কম হয়, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ দেওয়ার পর যদি এটা প্লাস পয়েন্ট হয়, তাহলে আমরা কি লিখব, এই আগেরটার সাথে পরেরটা যোগ করি, তাহলে পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ ব্যবহৃত কথাটি লিখব, কারণ যোগ চিহ্ন। তারপর হচ্ছে
যেটা লিখবো এটা আবার কি লিখবো, এখানে নগদ প্রবাহ কথাটি লিখবো, নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। আমরা অঙ্ক করতে গেলে তোমাদেরকে আরো ভালো মতো বুঝাবো। এই জিনিসটা মনে রাখবা, পরিচালনা কার্যক্রম পরোক্ষ পদ্ধতি যেটা অবচয়, এগুলো তোমরা মনে রাখবা। চলতি সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যোগ চলতি সম্পত্তি হ্রাস হলে যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, বিয়োগ হচ্ছে চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ, চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ, বিক্রয়জনিত লাভ হলে বিয়োগ। বিক্রয়জনিত লাভ কত, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে যে আমার 5,000 টাকা সম্পত্তির মূল্য, অর্থাৎ 5,000 টাকা যদি সম্পত্তির মূল্য বিক্রি করছি আমি 6,000 টাকা, তাহলে আমার 1,000 টাকা লাভ হয়েছে। 1,000 টাকা লাভ হওয়ার পরে যেটা আমার কি হচ্ছে, প্রতিষ্ঠানের টাকাটা কমে আসতেছে, এই 1,000 টাকা এখানে লিখবো, লাভটা বিয়োগ দিব। আর 6,000 টাকা আমরা কোথায় লিখবো, বিনিয়োগ কার্যক্রমে ডিরেক্টলি 6,000 টাকা লিখবো। এটা এন্ট্রিটা দুইটা এন্ট্রি যাবে, একটা 6,000 টাকা বিনিয়োগ কার্যক্রমে ডিরেক্টলি বসে যাবে, আর 1,000 টাকা লাভ, সেই জন্য বিয়োগ। আর যদি 5,000 টাকার পরিবর্তে যদি 4,000 টাকা হতো, তাহলে আমরা কি করতাম, 4,000 হলে তাহলে আমরা এখানে যোগ করতাম, আর 4,000 টাকা ওই বিনিয়োগ কার্যক্রমে লিখতাম, আর হচ্ছে 1,000 টাকা এখানে যোগ করতাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে অঙ্কটা করার নমুনা পরিচয় করো। এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিটা আমি আলোচনা করছি, আর বিনিয়োগ কার্যক্রম থেকে আমি বলছি যে যেটা নগদ আন্তঃপ্রবাহ, যেটা কি বলা যায় যে স্থায়ী সম্পত্তির ক্রয় করলে টাকা চলে যায়, স্থায়ী সম্পত্তি বিক্রি করে পুরাতন স্থায়ী সম্পত্তি আসবাবপত্র দালাল ঘটা এগুলো বিক্রি করলে টাকা আসে। এবং যেটা আমরা আরো বলতে পারি যে ঋণ প্রদান করলেও টাকা চলে যায়, আর ঋণের টাকা প্রাপ্তি হলে সেটা যোগ করতে পারি, বা বিভিন্ন সিকিউরিটিজ বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। সেম নিয়মে করতে হবে। তারপর লিখতে হবে কি, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নগদ প্রাপ্ত ব্যবহৃত নিট নগদ প্রবাহ, যেটা আমরা বলতে পারবো। তারপর তিনটে মিলে যোগ করার পর, এই তিনটা যোগ করার পর সেটা এবার আমরা কি করব, এই যে প্রারম্ভিক নিট নগদ, হাতে নগদ আছে যেটা প্রারম্ভিক, অর্থাৎ একটা দেওয়া থাকবে 2017 সাল, আর একটা দেওয়া থাকবে 2018 সাল। অর্থাৎ এই আয়গুলো, টোটাল পাওয়ারগুলো যোগ করি, প্রারম্ভিকের সাথে যোগ করি, সহকারীর সাথে যদি মিলে যায় তাহলে আমার অঙ্কটা হবে। আর কিছু সমন্বয় আছে যেটা আমরা সমন্বয়ের মাধ্যমে যোগ বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্ত বুঝাচ্ছি যে তোমরা যেন কোনো সমস্যা না ঘটে, সেই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা, যেটাকে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলা হয় বা নগদ প্রবাহ বিবরণী বলা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হবে না। খালি জিনিসটা এই দুইটা জিনিস মনে রাখবা, পরোক্ষ পদ্ধতি হলে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে পরিচালনা কার্যক্রম, আর প্রত্যক্ষ বললে আগের যেটা আমি পূর্বে একটু আগে আলোচনা করছিলাম, প্রত্যক্ষ পদ্ধতিতে বিক্রয়জনিত সেবা প্রদান করে টাকা সংগ্রহ করতে হয়, সেটা হবে। আর বাকি যেগুলো আছে বিনিয়োগ কার্যক্রম, তারপর হচ্ছে অর্থায়ন কার্যক্রম, এইগুলো সেম থাকবে, শুধু হলে পার্থক্য হচ্ছে এটা জাস্ট হচ্ছে অনগদ কথাটি আসবে, আর প্রত্যক্ষতে অনগদে কোনো স্থান নেই। তোমাদের পরীক্ষায় পরোক্ষ পদ্ধতিতে বলে দিবে, অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে বলে দিবে, অথবা প্রত্যক্ষ পরোক্ষ কোনোটা বলবো না। তোমাদের এন্ট্রিগুলো দেখে বুঝতে হবে যে কোনটা পরোক্ষ পদ্ধতি নাকি প্রত্যক্ষ পদ্ধতি। বিশেষ করে পরোক্ষ পদ্ধতিটা দিয়ে থাকে এবং প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে। আশা করি তোমরা এই 10টা মার্কস তোমরা মিস করবা না, যদি তোমাদের চারটা যদি ভালো মতো বুঝতে পারো, এভাবে যদি ফলো করতে পারো, যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকবে, কিছু সমন্বয় দেওয়া থাকবে, অথবা এই সমন্বয়গুলোর মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো করতে হয়, যেটা আর্থিক অবস্থার বিবরণীর যেটা পূর্ব শর্ত হচ্ছে ক্যাশ ফ্লো। প্রত্যেকটা প্রতিষ্ঠান 1994 সালে আইন দ্বারা, যেটা IAS, যেটা IAS অর্থাৎ যেটা অর্ডিন্যান্স 7 দ্বারা পরিচালিত হয়। IAS হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 7 দ্বারা ক্যাশ ফ্লোটা করতে হয়, এবং বাংলাদেশে এটা পরিচালিত হয়, যেটা ক্যাশ ফ্লো প্রত্যেকটা প্রতিষ্ঠান করতে হয়। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো ক্যাশ ফ্লো না করলেও চলে, কিন্তু পাবলিক প্রতিষ্ঠানগুলো যেটা ক্যাশ ফ্লো করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা তোমাদের যার যে রেফারেন্স বুক আছে সেগুলো ফলো করতে পারো, যেন তোমরা সহজে বুঝতে পারো, এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে। লেখা হয়তো বা একটু অস্পষ্ট থাকতে পারে, কিন্তু তোমাদের ভয়েসটা, আমি আশা করি ভয়েসটা ক্লিয়ার আছে সম্ভবত, তো তোমরা এগুলো দেখতে পারো। আর লেখাটা অস্পষ্ট আছে,
তোমরা থাকতে পারে, কিন্তু আমার এই হোস্টেলে তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা প্রত্যাশা করি।